আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসে। আমরা একটা ক্লাস নিছিলাম, আজকে আমরা আরেকটা ক্লাস নেব। আমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস চলতেছে, সিরিজ চলতেছে। আমি তোমাদেরকে আগে 23-24-এর প্রশ্নটা দেখাইছিলাম, আজকে আমরা 22-23-এর প্রশ্নটা দেখাবো। হ্যাঁ, যে তোমরা তাহলে বুঝতে পারবা। এবং যখন তোমরা দেখবা 22-23-এ যখন প্রশ্নগুলো সলভ করবা, তখন দেখবা যে এই প্রশ্নগুলো আমরা 23-24-ও সলভ করাইছি। তার মানে হচ্ছে গিয়ে প্রশ্ন রিপিট হয়েছে। তার মানে নার্সিংয়ে প্রশ্ন রিপিট হয়, এমনকি মানে পরপর সেম প্রশ্ন রিপিট হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রশ্ন তাহলে রিপিট হচ্ছে। যেহেতু নার্সিংয়ে আমরা জানি যে দেখো ডিপ্লোমা ইন নার্সিং, ওখানে তুমি সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে, যাদের নাকি জিপিএ কম। হ্যাঁ, যে অন্য কোথাও পরীক্ষা দেওয়ার মতো সুযোগ নাই। আমি আবারও বলি যে যাদের জিপিএ কম, হ্যাঁ, যেমন আমাকে একজন বলতেছিল যে আপু আমার এত এত জিপিএ কম, আমি তাহলে নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিব কি না। যাদের জিপিএ কম আমি সবাইকে বলবো যে তোমরা ডিপ্লোমার জন্য অবশ্যই প্রিপারেশন নিতে পারো। কারণ তোমার অনেক জায়গায় তুমি এক্সাম দিতে পারবা না, কারণ অনেক জায়গায় 3.5-এর উপরে লাগে। তারপরে হচ্ছে সব মিলে 7 লাগে, 7.5 লাগে না আমাদের যে ভার্সিটিগুলো। তখন দেখা গেছে যে অনেকেই পরীক্ষা দিতে পারে না। সো তোমার জন্য একটা ধরুন বেস্ট অপশন হচ্ছে গিয়ে নার্সিং। তাহলে আমি কি বললাম আজকে, যে আজকেও আমরা হচ্ছে গিয়ে আচ্ছা আমরা ক্লাসটা শুরু করার আগে দেখো, আমাদের কিন্তু অলরেডি তোমরা নিজেরাই আপু আপু আপনারা কোর্স আনেন, আমরা অলরেডি কিন্তু কোর্স আমরা দিয়ে ফেলছি। হ্যাঁ, দেখো আমাদের কোর্সের নাম কি লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন। আমরা অলরেডি তোমরা অনেকেই ভর্তি হয়ে গেছো। আমরা ইনশাল্লাহ জানুয়ারি ফার্স্ট উইকে আমরা ক্লাস শুরু করে দিব। সো যারা নাকি ভর্তি হবা তারা আমাদের প্রশ্ন ব্যাংক পাবা, একদম পুরো নির্ভুলভাবে প্রশ্ন ব্যাংক পাবা। তারপর ওএমআর বুক পাবা, হ্যাঁ, যাতে তুমি, এবং সাথে মডেল টেস্ট থাকবে। যখন তুমি কি করতে পারো, যখন আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে তুমি ঘরে বসে তখন তুমি কিন্তু কি মডেল টেস্টটা দিতে পারবা। তারপরে আমাদের বন্দি পাঠশালার যে তোমরা জানো যে আমাদের সিগনেচার ডায়েরি আর হচ্ছে কি নার্সিং ড্রিমার্সের টি শার্ট। ওকে, তাহলে চলো। আচ্ছা, আমরা প্রতিটা ক্লাসের পর আমরা কিন্তু নোট শেয়ার করতেছি না, তোমরা আমার ক্লাসেও নোট শেয়ার করছিলা। এবং এত সুন্দর সুন্দর তোমরা নোট শেয়ার করো যে 3জনকে মানে উইনার করা খুব টাফ হয়ে যায়। আমার সময় মানে 4জনকে মনে হয় আমি উইনার করছিলাম। এবার দেখো আমাদের লাস্ট ক্লাস হচ্ছে ফিজিক্স ক্লাস। তোমরা যারা ফিজিক্স ক্লাস করছো, তারা যারা উইনার হয়েছো, তোমাদের নামগুলো দেখে নাও। তোমাদের ঈশা ভাইয়াকে ইনবক্সে নক করবা, তোমাদের কাছে পুরস্কারটা পৌঁছায় যাবে। ঠিক আছে, দেখো যাদের নামগুলো আছে, দেখো এটা হচ্ছে কি একজনের নাম তনু চৌধুরী। এই যে দেখো, এই যে তনু চৌধুরী, তুমি যে আসতে থাকো দেখো তোমার নামটা দেখা যাচ্ছে। তুমি হচ্ছে গিয়ে তোমাদের ঈশা ভাইয়াকে নক করবা। তারপরে হচ্ছে গিয়ে ফাতেমা কাজী, ও সুন্দর নোট করছে। এরপরে আরেকজন হচ্ছে গিয়ে চোখের বালি। ওহো, আচ্ছা বলো দেখি, চোখের বালি আসলোই যখন, বলো দেখি চোখের বালি এটা কার রচনা, দেখি বলো। চোখের বালি, যাও, নামটা যখন পাইলামই, তোমাদের বাংলাতে তোমরা পড়ার কথা, বলো চোখের বালি। আমি আমার এতেও পড়াই, সাধারণ জ্ঞানও পড়াই, কারণ হচ্ছে কি অনেক সময় সাধারণ জ্ঞান এই বাংলা সাহিত্য থেকে প্রশ্ন চলে আসে। বলো দেখি চোখের বালি কার উপন্যাস। সিনেমা আছে, এটা দিয়ে সিনেমা আছে, বাট আগে ছিল উপন্যাস, ওখান থেকে সিনেমাটা বানানো হয়েছে। বলো চোখের বালি কে বলতে পারবা, বলো। এটা আজকে একটা মানে বোনাস প্রশ্ন। বলো চোখের বালি কার উপন্যাস, কে বলতে পারবা, বলো। আরিফা রহমান, ওয়ালাইকুম আসসালাম। বলো চোখের বালি কার উপন্যাস, কে বলতে পারবা, বলো। তার জন্য আমার পক্ষ থেকে গিফট আছে, বলো। ভার্চুয়াল চকলেট দিব তোমাদেরকে। পিএ 45 হলে বিএসসি সেফ জোন হবে। 45 মানে 5 নাম্বার কাটবে। হ্যাঁ, ওকে, আমার কাছে মনে হয় যে তুমি 4-5-এর মধ্যে হইলে তুমি বিএসসির জন্য প্রিপারেশন নিতে পারো। রবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো গুড। রবি ঠাকুর, বাহ বাহ, এই তো সবাই সুন্দর অ্যান্সার করছো। তাহলে কে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, গুড। তোমার তো মনে হয় বাংলাতে মনে হয় তার একটা এই পড়তেছো না, তোমাদের কি জানি আছে অপরিচিতা, তাই না? এটাও তো কার, রবি ঠাকুরের, তাই না? যাক, তাহলে এই 3জন তোমরা হচ্ছে গিয়ে তোমাদের ঈশা ভাইয়াকে নক করবা তোমাদের পুরস্কারের জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করব। আজকে আমরা বিএসসি ইন নার্সিং, প্রথমে আমরা আসি নার্সিং এর প্রশ্ন 22-23 সালের প্রশ্নগুলো কি কি আসে। তাহলে এখন আমাদের ক্লাসের মধ্যে আমরা চলে যাব। ওকে, তাহলে আমরা চলে গেলাম, হ্যাঁ, ক্লাসের মধ্যে। এবার আমরা সুন্দরভাবে ক্লাসটা করব। প্রায় আমাদের 150+ জয়েন করছে, গুড। বেশ অনেকজন জয়েন করছে, তোমরা ক্লাসটা করো। আমরা আজকে বিএসসি প্রশ্ন 20টা আর ডিপ্লোমার প্রশ্ন 25টা আমরা কোশ্চেন সলভ করব। সবগুলো তোমার সলভ করবা, সাধারণ জ্ঞান তো, তাই না? তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা তত তোমার প্র্যাকটিস হবে। আসো, তাহলে আমরা
শুরু করব এবং যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কর তারা করে ফেলতে পারবা। আমাদের কিন্তু এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে আপলোড হয়। শুরু করলাম। আমরা এখন করব বিএসসি ইন নার্সিং এর প্রশ্ন 22-23। কতবার 23-24 করছে, আজকে আমরা 22-23 করব। দেখো প্রশ্ন কি বলছে যে এককভাবে আমাদের মোট জাতীয় উৎপাদনের সর্বাধিক অবদান কোনটি। আমি যদি ধরি অর্থনৈতিক সমীক্ষা, আমাদের প্রতি বছর বছর অর্থনৈতিক সমীক্ষা তোমার দেওয়া হয় জুন মাসের দিকে। তো এই বছর জুন মাস চলে গেছে, তাই না? এখন ডিসেম্বর মাস, দেখো বছরও শেষ হয়ে গেল। তো 24 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের মোট জাতীয় উৎপাদনের মধ্যে সর্বাধিক অবদান প্রথমে 1 নম্বরে নিটওয়্যার, 2 নম্বরে পোশাক শিল্প। ঠিক আছে, দেখো এখন অপশনে আমার নিটওয়্যার নাই, দেখছো নিটওয়্যার নাই। তাহলে আমরা কি দিব? অবশ্যই কি দিতে পারি তাহলে, যেহেতু 2 নম্বর আমাকে পোশাক শিল্প, তাহলে কি হবে অ্যান্সারটা? পোশাক শিল্প। তাহলে অ্যান্সারটা কি হবে? পোশাক শিল্প। আবার আমরা আরেকটা পড়তে পারি, পোশাক রপ্তানিতে আমরা পৃথিবীতে বাংলাদেশের অবস্থান। নিটওয়্যার মানে হচ্ছে কি যেগুলো আর কি বোনা হয়, হ্যাঁ, সেগুলোকে বলা হয় নিটওয়্যার। আর এই পোশাক শিল্পেতে আমাদের একটা আছে রেডিমেড গার্মেন্টস। আমরা সরাসরি রেডি করে তারপর কি আমরা এটাকে রপ্তানি করতেছি। আমরা কিন্তু পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে দ্বিতীয়। 1 নম্বরে অবভিয়াসলি চীন। ঠিক আছে, দেখো রপ্তানিতে কি বাংলাদেশ কি দ্বিতীয়, তার মানে চীন কি 1 নম্বরে কি পোশাক রপ্তানিতে। চীনকে হারানো টাফ, বুঝতে পারছো? চীনকে হারানো টাফ। হ্যাঁ, আমরা তাহলে কি 2 নম্বরে পোশাক রপ্তানিতে। তাহলে কি হবে অ্যান্সারটা? পোশাক হবে। এই তো অনেকে অ্যান্সার করে ফেলছো। ওকে, ঠিক আছে। তাহলে কি হবে? পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বললাম। আর আমাদের প্রশ্ন অনুযায়ী কি হবে আমরা বললাম জাতীয় উৎপাদনের সর্বাধিক অবদান নিটওয়্যার, কিন্তু আমরা 2 নম্বর যেহেতু পোশাক শিল্প অপশনে নিটওয়্যার নাই, তাহলে আমরা কি দিব? অ্যান্সারটা পোশাক শিল্প। ওকে, আসো আমরা এবার যাই 2 নম্বর প্রশ্নে। সেটা কি? আমাদের জাতীয় প্রতীকে আমাদের কি কি আছে। আগে আমাকে দেখতে হবে যে আমাদের জাতীয় প্রতীক কোনটা। আমাদের সবাই আমরা জাতীয় প্রতীক আমাদের হাতেই আছে। জাতীয় প্রতীক কি? দেখো তোমাদের কাছে যদি এখন কয়েন থাকে 1 টাকা 2 টাকা বা পুরাতন 5 টাকার যে কয়েন, আমরা সবাই শাপলা ফুল দেখছি একটা কয়েনে, তাই না? সেই শাপলা যে ফুলটা, সেটাই আমাদের জাতীয় প্রতীক। এবং প্রশ্ন আসছে যে আমাদের জাতীয় প্রতীকে কি কি আছে। জাতীয় প্রতীকে আমাদের কি কি আছে। তাহলে দেখো জাতীয় প্রতীকে আমার কি আছে। দেখো আমরা যদি সবার আগে আমি বলছি শাপলা ফুল আমাদের চোখে পড়ে আগে, তাই না? ভাসমান ফুল শাপলা, দেখো ভেসে আছে। এটা নদী না, নদী হতে পারে, হ্যাঁ, নদীর উপর থাকে না শাপলা ফুল, তাহলে কি ভেসে আছে। অনেকে আবার ঢেউ গোনা দরকার নাই, হ্যাঁ। তাহলে কি ভাসমান ফুল শাপলা, তার মানে সবার আগে আমি কি পেলাম? শাপলা ফুল পাইলাম। দেন আমাদের 2 দিকে এই দেখো শাপলা ফুলের 2 সাইডে আমার কি আছে? ধানের শীষ। এই দেখো 2 সাইডে কি আছে? আমার ধানের শীষ। আমার ধান আছে, ঠিক আছে। তারপরে এই যে উপরের দিকে দেখো 3টা পাট পাতা আছে। দেখো যে 1টা 2টা 3টা পাট পাতা। এটা কিন্তু অনেকে একটু আগে বলতেছিলাম যে অনেকে ভাবছে যে এটা হচ্ছে গিয়ে আনারস। এটা আনারস না, দেখতে এরকম লাগে। আনারসটা কি পাট পাতা, 3টা পাট পাতা, তার মানে কি আছে? পাট আছে। তার মানে বুঝতে পারতেছো অ্যান্সারটা কি হবে। অনেকে 2 নম্বর বলছে নদী না, নদী না, আমরা বলবো ধান, পাট আর কি শাপলা। তাহলে কি হবে অ্যান্সারটা? 1 নম্বর হবে ধান, পাট, শাপলা। এবং আমরা আরো কিছু প্রশ্ন পড়ি জাতীয় প্রতীক থেকে। এই দেখো এই পাট পাতার 2 সাইডে 1টা 2টা 3টা সাইডটা কি আছে? স্টার আছে বা 4টা তারকা আছে, 4টা তারকা। এবং আমরা এই 4টা কেন ব্যবহার করি? দেখো সব জায়গায় আমার এই 4টা স্টার দেওয়া আছে। কেন ব্যবহার করি? কারণ আমাদের সংবিধানের মূলনীতি 4টা। এই জন্য আমরা, তুমি জাতীয় প্রতীক বলো, রাষ্ট্রীয় মনোগ্রাম বলো, জাতীয় সংসদের প্রতীক বলো, দেখবা সব জায়গায় আমার কয়টা স্টার? 4টা স্টার। কেন? এই যে আমাদের সংবিধানের মূলনীতি আমার 4টা, তাই আমরা সব জায়গায় 4টা স্টার ব্যবহার করি। তাহলে প্রশ্ন আরেকটা আসতে পারে জাতীয় প্রতীক থেকে, যে জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। তাহলে আমরা কি কি পড়লাম জাতীয় প্রতীক থেকে? 1 নম্বরে পড়লাম কি কি আছে। আমরা দেখলাম ভাসমান ফুল শাপলা আছে। শাপলা ফুলের 2 সাইডে আমার কি আছে? ধানের শীষ আছে, তার মানে ধান আছে। তারপর উপরে কি আছে? দেখছি আমার 3টা পাট পাতা আছে, তার মানে কি আছে? পাট আছে। তাহলে ধান, পাট, শাপলা আছে। এবং এই পাট পাতার 2 সাইডে 2টা করে মোট তারকা কয়টা? 4টা, মানে 4টা স্টার আছে। তার মানে প্রশ্ন যদি আসে জাতীয় প্রতীকে কয়টা তারকা, তার মানে তারকা কয়টা? 4টা স্টার। আর এই জাতীয় প্রতীকের ডিজাইনার কে? তোমার হচ্ছে গিয়ে কামরুল হাসান। ক্লিয়ার? জাতীয় প্রতীক থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যা যা বললাম সবই এখান থেকে
চলে আসছে। তোমাকে আমি এক্সট্রা প্রশ্ন পড়াই দিলাম। 4টা তারকা, ডিজাইনার কে, আর কি ধান, পাট, শাপলা। ওকে, এখন মাঝে মাঝে ফেসবুকে খুব ঝামেলা করে, বুঝছো? কমেন্ট দেখা যায় না, বলো কমেন্ট দেখা যায় না, এত ঝামেলা করে। এবার আসছে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমার 2 নম্বর প্রশ্ন। আসো এবার 3 নম্বরে দেখি আমার কি আছে। সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? এই প্রশ্নটা বিএসসিতেও আসছে, আবার ডিপ্লোমাতেও আসছে, ঠিক আছে। ডিপ্লোমাতেও আসছে, আর কিসে আসছে বললাম, বিএসসি ডিপ্লোমা 2 জায়গায় প্রশ্ন আসছে। তার মানে কি যে একই রকম, তার মানে এমন না যে হ্যাঁ ডিপ্লোমাতে একটু ইজি হচ্ছে বা কঠিন হচ্ছে, তা না। অল ওভার মোটামুটি তোমার স্ট্যান্ডার্ড প্রশ্ন, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো। হ্যাঁ, তাহলে আসো কি বলছে, সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? বলো কি হইতে পারে, তোমরা আগে অ্যান্সারটা করো। এবং যে এলাকার সাগরকন্যা বলি সেটা কি আমরা বলি কুয়াকাটা। আমরা কি বলি, সাগরকন্যা বলা হয় কুয়াকাটা, যেটা আমার পটুয়াখালী জেলায় পড়ছে। পরীক্ষায় হয় দিবে কুয়াকাটা, নয় কি দিবে পটুয়াখালী। তাহলে মানে অপশন অনুযায়ী কি হবে, তোমরা অলরেডি বলে ফেলছো, অনেকেই পটুয়াখালী বলে ফেলছো। এই দেখো পটুয়াখালী। এবং একটু প্রশ্ন পড়ি কুয়াকাটা থেকে, একটা প্রশ্ন আসে কুয়াকাটা থেকে। আর একটা প্রশ্ন আসে যে আমাদের এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যেন আমরা কি দেখতে পাই, সূর্যোদয় আর সূর্যাস্ত দুইটাই দেখা যায়। আমরা কিন্তু কক্সবাজারে কিন্তু দেখতে পাই শুধু কি সানসেট দেখতে পাই, আমি সূর্যাস্ত দেখা যায়। কিন্তু যারা কুয়াকাটার পোলাপান কেউ আছে কিনা আওয়াজ দাও, আমি নিজে গেতে আমাকে দেখতে পাচ্ছ। এটা আমার কোন সময় তোলা, সানরাইজ। দেখো আমি সূর্য খেয়ে ফেলতেছি, সানরাইজ সূর্যোদয়ের সময় তোলা, ভোর বেলায় গিয়ে এটা দেখতে হয়েছে। কোথায় এটা, কুয়াকাটা। এবং কুয়াকাটা বেশি না, কুয়াকাটা হচ্ছে 18 কিলোমিটার দীর্ঘ। প্রশ্ন তাহলে কি আসতে পারে, সাগরকন্যা বলা হয় কাকে, কুয়াকাটা, পটুয়াখালী, যে কোনো একটা অপশন থাকবে। তারপরে আমরা কি বললাম যে এখান থেকে আমরা কি দেখতে পাই, সূর্যোদয় আর সূর্যাস্ত দুইটাই আমার দেখা যায়। এবং কতটুকু দৈর্ঘ্য, 18 কিলোমিটার। এবার আসি দেখি আমরা সেন্ট মার্টিন, আমরা আগেও পড়ছিলাম, আবার আমরা একটু বলি যে একমাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশের সেন্ট মার্টিন। আরেকটার নাম কি, নারিকেল জিঞ্জিরা। কি নাম, নারিকেল জিঞ্জিরা। দেখি আমরা কতগুলো প্রশ্ন বের করতে পারি, তাই না। নারিকেল জিঞ্জিরা। এবং এটার দৈর্ঘ্য কত, 8 বর্গ কিলোমিটার, 8 বর্গ কিলোমিটার। এবং আরেকটা কি পড়া যায়, আরেকটা ইম্পর্টেন্ট আছে সেন্ট মার্টিন দিক থেকে, সেটা হচ্ছে অলিভ টার্টেল। অলিভ টার্টেল দেখা যায়। অলিভ টার্টেল মানে হচ্ছে কি অলিভ কালার। অলিভ কালার মানে কি, জলপাই। অলিভ মানে জলপাই, জলপাই মানে সবুজ রঙের কচ্ছপ। টার্টেল মানে কি, কচ্ছপ দেখা যায়, সবুজ রঙের কচ্ছপ দেখা যায়। ব্যাস, দেখো তোমাকে আমি কি সেন্ট মার্টিন নিয়েও প্রশ্নগুলো বলে দিলাম। দেন কক্সবাজার আমরা জানি এটা আমাদের কি পর্যটন রাজধানী। বাট আমরা জানি যে আর সবচেয়ে বড় জিনিস কি, কক্সবাজারে কি আমাদের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, তাই না, পৃথিবীর মধ্যেও, তাই না, দীর্ঘতম। বড়টা বলে আমরা বলি দীর্ঘতম বলি আমরা। হ্যাঁ, দীর্ঘতম সমুদ্র সৈকত, বলো কতটুকু দৈর্ঘ্য, সমুদ্র সৈকত কতটুকু দৈর্ঘ্য, 120 কিলোমিটার দীর্ঘ। সি বিচ পৃথিবীতে অন্য কোথাও নেই। টানা টানা গেছে আমাদের কক্সবাজার থেকে টানা টেকনাফ পর্যন্ত, এরকম 120 কিলোমিটার দীর্ঘ সি বিচ পৃথিবীর আর অন্য কোথাও নেই। তাই এটাকে বলা হয় দীর্ঘতম সমুদ্র সৈকত। কতটুকু, 120 কিলোমিটার দীর্ঘ। এবং টেকনাফ কি আমাদের বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা। যেমন আমরা আজকেও প্রশ্ন পাবো একটা, দেখবা সর্ব উত্তরের জেলা আসছিল মনে হয় একবার। সর্ব উত্তর, সর্বদক্ষিণ, সর্বপূর্ব, সর্বপশ্চিম, 4টা জিনিস পড়তে হয়। এবং 3টা করে অবস্থান পড়তে হয়, কি জেলা, উপজেলা, অথবা কি স্থান। এগুলো আমাদের পড়তে হয় এবং এখান থেকে প্রশ্ন প্রায় আসে। এটা একদম পুরো মানে মানে যদি আমরা যখন ক্লাস শুরু করবো দেখবা যে এটা দিয়ে আমি শুরু করব ক্লাসগুলা। এটা দিয়েই মানে বাংলাদেশের এইসব জিনিস, ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা ক্লাসগুলো, সীমান্ত নিয়ে আমরা ক্লাসগুলো শুরু করব। তাহলে পেয়ে গেলাম আমাকে বাংলাদেশ সর্বদক্ষিণ উপজেলা টেকনাফ। মানে আমি বাকিগুলো একটু অ্যান্সারগুলো দিলাম যে তুমি কোশ্চেনগুলো পড়ো, তাহলে তোমার আরও পড়া হবে। শুধু একটাই পড়বো না, আমরা দেখো বাকিগুলো আমরা পড়ে ফেললাম। সেন্ট মার্টিন নিয়েও পড়লাম, কক্সবাজার নিয়েও পড়লাম, টেকনাফ নিয়ে আমরা কি বললাম, যে আমাদের বাংলাদেশ সর্বদক্ষিণের উপজেলা কি টেকনাফ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমার 3 নাম্বার প্রশ্ন।
এবার আসো, দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? যারা ঢাকা শহরে আসো তারা জানো যে আমাদের বাংলাদেশে এই প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয়েছে। দেখো, আমাদের বাংলাদেশে মেট্রো রেল, বাংলাদেশ বলবো না, আমি যদি ঢাকা বলি, যদি ঢাকাতে আমার মেট্রো রেলগুলো হবে, আমাদের 6টা লাইনে আমাদের মেট্রো হবে, ঠিক আছে? তো আমাদের এখন যেটা এখন খুলছে, যেটা ওপেন হয়েছে, সেটা 6 নম্বর লাইন। তাই আমরা বলি এটাকে এমআরটি লাইন 6, এমআরটি 6 বলে, তার মানে কি লাইন 6 নম্বর লাইন। এবং এই এমআরটি মানে কি মাস র্যাপিড ট্রানজিট। এই প্রথম, দেখো আমরা জানি যে মেট্রো রেল চলে কিসের সাহায্যে? বিদ্যুৎ শক্তির সাহায্যে। এই প্রথম বাংলাদেশে আমরা বিদ্যুৎ শক্তির মাধ্যমে আমরা ট্রেন ইউজ করব। এই যে আমরা যে ট্রেন ইউজ করি, এগুলোতে আমরা কি ইঞ্জিন দিয়ে আমরা ব্যবহার করি, না ট্রেন যে আমরা ব্যবহার করি, কিন্তু এখানে আমার কি তোমার হচ্ছে গিয়ে আমরা বিদ্যুৎ শক্তির মাধ্যমে, বিদ্যুতের মাধ্যমে আমরা এই মেট্রো রেলগুলা চালাবো। এবং কবে উদ্বোধন করা হয়? সেটা হচ্ছে গিয়ে 28শে ডিসেম্বর উদ্বোধন করা হয়। কবে? 22 সালে আমাদের আব্বাজান উদ্বোধন করছিল। এখন যেদিন আব্বাজান উদ্বোধন করছে সেদিন কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, আমরা সাধারণ মানুষ, আমরা আম আদমি। আমাদের জন্য মানে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কবে? 29শে ডিসেম্বর, পরের দিন। আমরা পরের দিন থেকে আমরা ব্যবহার করছি। তাহলে এখন তাহলে বলো কি হতে পারে অ্যান্সারটা? বলো, তোমরাই বলো, তারপর আমি তো বলতেছি। তাহলে কি হবে? বি। তাহলে কি হবে? 28শে ডিসেম্বর 2022 সাল। গুড। তাহলে কি হবে অ্যান্সারটা? 28শে ডিসেম্বর 2022 সালে। ওকে, এবার দেখো, এই যে দেখো মেট্রো রেল দেখতেই পাচ্ছ, অনেকে মানে ইউজ করছো মেট্রো রেলটা, এবং বেশ ভালো। এখন মেট্রো রেলের জন্য হচ্ছে গিয়ে তোমার অনেকে ইউজ করতেছে। রাস্তাঘাটে এত জ্যাম যে যারা নাকি মানে রাস্তায় পড়তেছে মেট্রো রেল, তারা ইউজ করতেছে। যেমন আমার ইউজ করা হয় না, আমি একদিনই মাত্র ইউজ করছি। আচ্ছা, এবার দেখো আমি কি বললাম যে মেট্রো রেল, তা আমরা জানি যে মেট্রো রেল আমার উত্তরা থেকে, দেখো যে উত্তরা থেকে আমি এখানে গোল করি, আমার কমলাপুর পর্যন্ত আমার মেইন মেট্রো রেল, বুঝছো? মেইন মেট্রো রেল আমার কমলাপুর পর্যন্ত হবে। কতটুকু হবে? 21.26 কিলোমিটার। এই যে লেখা আছে এখানে 21.26 কিলোমিটার, ঠিক আছে? মেট্রো রেল আমার পুরা এমআরটি লাইন 6, আমার পুরা এমআরটি লাইন 6 হবে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 21.26। 26 বলো না এবারে, হ্যাঁ, দশমিক পর আমরা পুরাটা বলতে হয়, 21.26 কিলোমিটার। কিন্তু আমরা উদ্বোধন করছি মতিঝিল পর্যন্ত, মানে উত্তরা থেকে মতিঝিল, এই যে এই পর্যন্ত। হ্যাঁ, এটা কি এই পয়েন্টটা আমার মতিঝিল। এটুকু কত? 20.1 কিলোমিটার। তার মানে যদি প্রশ্ন আসে এমআরটি লাইন 6 পুরোটা কত দৈর্ঘ্য, তাহলে আমরা বলবো 21.26। এই যে কমলাপুর, দেখছো 21.26। যদি বলা হয় যে মেট্রো রেল এখন বর্তমানে কতটুকু উদ্বোধন করা হয়েছে, তার মানে কি মতিঝিল পর্যন্ত, তার মানে আমার উত্তর থেকে মতিঝিল পর্যন্ত আমার উদ্বোধন করা হয়েছে 20.1। ক্লিয়ার? একটু খেয়াল করবা, ঠিক আছে? কারণ এখনো আমার কমলাপুর এই যে এইটুকু কাজ বাকি, এখন আমার এইটুকু কাজ চলতেছে, এইটুকু কাজ আমার বাকি, এইটুকু কাজ আমার বাকি। এখানে আমার সব মিলা স্টেশন 17টা, খুলছে আমার 16টা। এই যে একটা খুলে নাই এখনো, কারণ এটা তো শেষই হয় নাই। আমার লাস্ট স্টেশন কমলাপুর, ওটা এখনো শেষ হয় নাই। এই জন্য এখন আমার এই মতিঝিল পর্যন্ত আমার 16টা স্টেশন। ওকে, ক্লিয়ার? তাহলে উত্তরা থেকে কমলাপুর 21.26, উত্তরা থেকে মতিঝিল 20.1। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার? আর এই যে মেট্রো রেল, এই লোগো ডিজাইনার, একটা লোগো আছে মেট্রো রেলে, যারা মেট্রো রেল ব্যবহার করো জানো, এটা ডিজাইনারকে আহসান নিশান, ঠিক আছে? আর এই মেট্রো রেল যখন নাকি শুরু হয়, চালু হয়, তখন প্রথম নারী চালক ছিল মরিয়ম আফিজা, ঠিক আছে? মরিয়ম আফিজা মেট্রো রেলের প্রথম নারী চালক। তাহলে এই হচ্ছে কি আমার বেসিক ইনফরমেশনগুলা, তাও আমি এক্সট্রা বলছি। ও, আমাদের এই মেট্রো রেল বলতে কি উড়াল নাকি পাতাল? পাতাল মানে কি আন্ডারগ্রাউন্ড, তাহলে আমি দেখতে পারবো না। তুমি কি দেখতে পারবা আন্ডারগ্রাউন্ডের জিনিস? তার মানে এটা আমার দেখা যায়, তার মানে কি উড়াল। আমাদের এই মেট্রো রেল দেখতে কি উড়াল, অবকাঠামো কিরকম? উড়াল। মেট্রো রেল নিয়ে আরেকটা প্রশ্ন আসছে, তখন আমি আরো এক্সট্রা কিছু পড়াই দিব তখন। তাহলে উড়াল আমার কি? তার মানে দেখা যাচ্ছে, ও দেখো দেখা যাচ্ছে, উড়াল সেতু, উড়াল, এই তো। গুড। ওকে, তাহলে আমার হয়ে গেল 4 নাম্বার প্রশ্ন। ক্লিয়ার? এবার আসি সাফারি পার্ক কোন জাতীয় পার্ক? সাফারি পার্ক আমাদের কোন জাতীয় পার্ক? যারা সাফারি পার্কে গেছো আর নর্মাল চিড়িয়াখানায় গেছো, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। চিড়িয়াখানায় আমরা দেখছি যে পশু পাখি থাকে খাঁচার মধ্যে আটকানো, আর আমরা থাকি ছাড়া, যে আমরা
কি হেঁটে হেঁটে আমরা দেখতেছি পশু পাখি এখানে আছে, এখানে আটকানো আছে, ওখানে আটকানো আছে, এটা তো চিড়িয়াখানায়। সাফারি পার্ক হচ্ছে কি তার অপোজিট। তুমি যদি সাফারি পার্কে যাও, আমাদের বাংলাদেশে 2টা সাফারি পার্ক আছে, একটা হচ্ছে কক্সবাজারে পড়ছে আর একটা পড়ছে গাজীপুরে। গাজীপুর এটা আমার সবচেয়ে বড় সাফারি পার্ক। এটা হচ্ছে কি ডুলা হাজরাতে পড়ছে আর এটা কি গাজীপুরে, শ্রীপুর গাজীপুরে পড়ছে। নাম আমার দুইটাই ছিল একই রকম, বঙ্গবন্ধু। এখন আমার নাম চেঞ্জ করবে, এই জন্য এই নামটা বললাম না আর কি, হ্যাঁ, কারণ নামটা চেঞ্জ করবে। তার মানে সাফারি পার্কে আমি কি বলবো, আমি কি বলছি, চিড়িয়াখানার অপোজিট। আমি বলছি চিড়িয়াখানায় আমরা থাকবো ছাড়া, পশু পাখি থাকে আটকানো। আর সাফারি পার্কে থাকবে আমরা থাকবো আটকানো, মানে আমরা থাকবো গাড়ির মধ্যে, আর পশু পাখি থাকবে ছাড়া। তাহলে আমি কি পশু পাখির কথা বলতেছি, তার মানে কি হইতে পারে, বুঝতেই পারতেছো কি হইতে পারে, পশু পাখি থাকে ছাড়া। তার মানে কি হবে অ্যান্সারটা, এই যে আমাদের গাজীপুরে সাফারি পার্ক, জাহিদ বলতেছে। এই তো আমি গেছিলাম, এটা হয়ে দেখো, দেখতেই পাচ্ছ এটা আমারই তোলা, জীবজন্তুর অভয়ারণ্য। হ্যাঁ, তোমাকে এরকম গাড়ির মধ্যে ঢুকাই দিবে, তারপর ওই গাড়িটা চলতে থাকবে, তখন তুমি দেখবে আশেপাশে সব পশু পাখি ছাড়া আছে। যেমন আমি দেখছিলাম বাঘ দেখতে পাই না, বাঘ লুকায় লুকায় ছিল তার ঘরের মধ্যে, সেই আর বের হয় নাই। সিংহ আসছিল আমাদের সামনে, সিংহের বাচ্চা আর কি, ছোট আর কি, দেখতে ভয় লাগে কিন্তু না, তুমি যখন ঢুকবা আশেপাশে তখন ছাড়া থাকে না, দেখতে ভয় লাগে যে ওরা ঘুরতেছে করতেছে, তোমার সামনে চলে আসতেছে, মানে গাড়ির সামনে আর কি, তোমার সামনে মানে গাড়ির সামনে। তাহলে আমাদের 2টা সাফারি পার্ক আছে, এটা আমি বললাম কক্সবাজার কি গাজীপুর। এটা আমার হচ্ছে গাজীপুরের সাফারি পার্ক, যেটা আমার কি বৃহত্তম বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে বৃহত্তম। ঠিক আছে। ও এখন নাম কি দিছে, গাজীপুর সাফারি পার্ক। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কানিস ফাতেমা রোকসানা, উনি মারা গেছেন এই প্লেন চালানোর সময় আর কি। আসো এবার আমাদের নেক্সট প্রশ্ন কি, বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? ভেড়ামারা, রূপপুর, কাপ্তাই না পাকশি? দেখো আগে তোমরা অ্যান্সার করো, দেন আমি এখানে কিছু প্রশ্ন আমি তোমাকে পড়াবো। আপনি কি সব জায়গায় গেছেন? যাওয়ার চেষ্টা করতেছি সব জায়গায়, যাতে কি আমি এত পড়াচ্ছি যদি না দেখি আফসোস লাগে আর কি। দেখো কি হবে এটা, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। দেখো কি, জলবিদ্যুৎ মানে কি, আমরা পানির সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেছি। আমাদের বাংলাদেশে একটাই জলবিদ্যুৎ কেন্দ্র, নাম কি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। কারণ এটা পড়ছে কোথায়, আমার কাপ্তাই রাঙামাটিতে। তাহলে কি বললাম, কাপ্তাই কোথায় পড়ছে, রাঙামাটিতে। আমরা কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে, প্রশ্ন আসতে পারে কোন নদীর উপর বাঁধ দিয়ে এই জলবিদ্যুৎ কেন্দ্রটা করা হয়েছে, তার মানে কি কোন নদী, কর্ণফুলী নদীর উপর বাঁধ দিছে। এই দেখো বাঁধ দিছে, একটা বাঁধ, দেখো নদী চলতেছে, ফ্লো, নদীর ফ্লোতে আমরা কি করছি, একটা বাঁধ দিছি, ঠিক আছে, বাঁধ দিলাম। হ্যাঁ, তার মানে এখানে পানি জমা হয়েছে, তুমি আটকাই দিলা পানিটা, উপরে আমার কি হইলো, এখানে পানিটা জমা পড়ছে, এখানে আমার পানিটা কি রিজার্ভ হইলো, জমা হইলো। ঠিক আছে, এটাকে আমরা বলি কাপ্তাই হ্রদ। কি বলি, কাপ্তাই হ্রদ। তাহলে প্রশ্ন আসতে পারে কাপ্তাই লেক কোথায়, হ্রদ মানে তো লেক ইংলিশে, তাই না, কাপ্তাই হ্রদ কোথায়, তেমন আমার তোমার রাঙ্গামাটিতে। তাহলে আমার এখানে আমরা কি করতেছি, এই যে এখানে পানি জমা হয়েছে না, পানি, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট জানো এটা কি স্থিতিশক্তি। যখন তুমি বিদ্যুৎ উৎপাদন করবা তখন তুমি কি গেট আছে, গেটগুলো খুলে দিবা, তখন পানি যখন ফ্লো পাবে, যখন হচ্ছে গিয়ে তখন সে কি করে, পানি যাবে গা নিচের দিকে, তার মানে পানি হবে কি গতি শক্তিতে রূপান্তরিত হবে, গতি পাইয়া গেছে পানি। তারপর নিচে আমার টারবাইন আছে, টারবাইনকে ঘুরাবে, তখন আমার এখানে কি হবে, বিদ্যুৎ উৎপাদন হবে। আমাদের বাংলাদেশে তো একটাই, আমার এটা কোথায়, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম একটা প্রশ্ন। এবার আসি রূপপুরে আমার কি আছে, এটাও গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটার নাম কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা রাশিয়া আমাকে হেল্প করতেছে। তার মানে কোথায়, এটা পাবনার রূপপুরে। দেখো এই যে দেখো লেখা আছে পাবনার রূপপুরে, প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাম কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নে পড়ছে, রূপপুর গ্রামে পড়ছে, একদম পদ্মা নদীর তীরে, হার্ডিঞ্জ ব্রিজের ওখানে, পদ্মা নদীর তীরে হার্ডিঞ্জ ব্রিজের ওখানে আমার রূপপুর গ্রামে আমার কি এই প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবং কি বললাম, কোন দেশ সহায়তা করতেছে আমাকে, রাশিয়া। কোন দেশ সহায়তা করতেছে আমাকে, রাশিয়া আমাকে সহায়তা করতেছে। আর একটা প্রশ্ন পড়াই, ভেড়ামারা, এখানে কি আছে, আমাদের বাংলাদেশের
তোমার দ্বিতীয় বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা কুষ্টিয়া। কেন দ্বিতীয়? তার মানে 1 নম্বরে আবার অন্য একটা চলে গেছে। আগে আমরা এটাই বলতাম 1 নম্বর আমার ভেড়ামারা। এখন আমরা জানি আমাদের বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। ওই যে পটুয়াখালী, একটু আগে আমরা পটুয়াখালী নিয়ে পড়ছি, পটুয়াখালী নিয়ে তোমরা অনেক কিছু পড়লা। তাহলে সাগরকন্যা বলা হয় পটুয়াখালী, মানে কুয়াকাটা। এখন আমি পড়লাম আমাদের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটা কোথায়? পটুয়াখালীতে। এবং দ্বিতীয় কোনটা আমার? ভেড়ামারা কুষ্টিয়া। এখন এটা ভেড়ামারা আসে না, কারণ যেহেতু আমার বৃহত্তমটা হয়ে গেছে কি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। যারা পটুয়াখালী তারা জানো এটা কোথায়? পায়রা নদীর তীরে আমার এই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। ওকে, চলে আসছে আমাদের আলামিন ভাই। কি আলামিন, তোমার না খেলা ছিল? খেলা ছাইরা তুমি আমার ক্লাস করতে আসছো? ক্লিয়ার? দেখো 6 নম্বরটা ক্লিয়ার। তাহলে আমি এটার সাথে আর বাকি প্রশ্নগুলো পড়াই দিলাম। যদি চলে আসে তাহলে আশা করি তোমরা পারবা। দেখো ক্লিয়ার কিনা 6 নম্বর প্রশ্ন। কে কে আসো? পটুয়াখালী কার কার বাড়ি? হ্যাঁ, পটুয়াখালী থেকে তোমরা অনেক কিছু পাচ্ছ। তোমরা কিন্তু নিজেরাও এরকম করতে পারো। দেখো আমরা যখন যে যার এলাকায় আসো তোমরা নিজেরা বের করো কি কি আছে ইনফরমেশন। যেমন দেখো পটুয়াখালী বলতেছিলাম, দেখো এই আছে। হ্যাঁ, তখন তুমি কিন্তু একটা, তেমন আরেকটা আছে আমার কি, আমার পায়রা সমুদ্র বন্দর, সেটাও আমার পটুয়াখালীতে পড়ছে। ওকে, রূপপুর এলাকার মানুষটা কি প্রতিবন্ধী টাইপের? আল্লাহ জানে, তা তো জানি না। ওখানে অনেক রাশিয়ান কাজ করে। ওকে, ক্লিয়ার। উপরে কি লিখছেন বোঝা যায় না। ও, এখানে আমি লিখছি কাপ্তাই হ্রদ, কাপ্তাই হ্রদ। আচ্ছা, অন্য কালার দিই, দেখি তো অন্য কালার দিলে মানে ঠিক হবে। অন্য কালার দিয়ে দেখি। বর্তমানে দেশে তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে কেন? অবভিয়াসলি অপশন দেখে বুঝতে পারতেছো যে কেন নিরুৎসাহিত করা হচ্ছে। দেখো, তামাক চাষ কিন্তু লাভজনক, ঠিক আছে, কিন্তু এই জন্য মানুষ কিন্তু তামাক চাষ করতে চায়, তার মানে এটা বলা যাবে না। তারপরে হচ্ছে গিয়ে তামাক চাষ ব্যয়বহুল না, তেমনও ব্যয়বহুল না। কেন নিউজ করা হচ্ছে? আমরা জানি যে অবভিয়াসলি তামাক, যে সিগারেট, এগুলো কি আমাদের কি শরীরের জন্য ভালো না, ক্ষতিকর। তার মানে অবভিয়াসলি এই জন্য দেখবা যে তোমার সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, একটা লাইন থাকে, তাই না? তারপরে তোমার ছবি দেওয়া থাকে এখন এরকম যে তুমি যেন না খাও, মানে তোমাকে কি মানে নিরুৎসাহিত করা হচ্ছে। তার মানে কি হবে অ্যান্সারটা? যে তামাক কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি যেটা বললাম যে কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওটাই আমাকে, তার মানে কি হবে? 1 নম্বর হবে অ্যান্সার। এই তো সবাই পারছে। এরকম টাইপ কিছু প্রশ্ন থাকে নার্সিংয়ে। হ্যাঁ, দেখো দিবস থেকে প্রশ্ন আমরা আগের বারও পাইছিলাম, এবারও দেখলাম প্রশ্ন আসছে। কি বলছে? আন্তর্জাতিক নার্স দিবস কবে? তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবভিয়াসলি তোমরা নার্সিংয়ে পড়তেছো। নার্সিংয়ে মানে যখন মানে প্রশ্ন তুমি দেখবা একটা মানুষকে নিয়ে প্রশ্ন হয়, বলো তো কোন মানুষকে নিয়ে আমি বলতেছি? বলো, তোমরাই বলো। কারণ তার সম্পর্কিতই কিন্তু ওই দিনটা আমরা পালন করতেছি। কে বলতে পারবা যে নার্সিং এর জগতে আমরা যদি বলি আমরা একজনকে খুব মানি, বা তোমাদের নার্সিং এর জন্য আমরা বলি একটা মানুষের নাম, বলো তো দেখি কি নামটা? অলরেডি সবাই অ্যান্সার করছো, অলরেডি সবাই অ্যান্সার করে ফেলছো, বাট আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছি যে একটা মানুষের নাম আমরা সবসময় শুনি, যাকে আমরা বলি লেডি উইথ দ্য ল্যাম্প। দেখো তো এবার দেখা যাচ্ছে কিনা লেখাগুলা। লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি, তাহলে কে বলো তো? উনি লেডি উইথ দ্য ল্যাম্প, লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই তো আরেকজন শেখ মুজিবুর রহমান, আইসে আমার শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, লেডি উইথ দ্য ল্যাম্প। হ্যাঁ, কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দাও একটু, হ্যাঁ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ওনার জন্মদিন কি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমি যদি বলি এখানে লিখি, তোমরা বলছো ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দেখো তো এখন কি দেখা যায় কিনা ক্লিয়ার লেখাটা? ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ওনার জন্মদিন কবে? 12ই মে। এই জন্য আমরা কি পালন করি? 12ই মে আন্তর্জাতিক নার্সিং দিবস বা নার্স দিবস, ঠিক আছে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, তার মানে কবে? 12ই মে।
ঠিক আছে? 12ই মে কি তার জন্মদিন, তাই আমরা পালন করি কি আন্তর্জাতিক নার্স দিবস। ওকে, যেহেতু 12ই মেতে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ডে আছে, এই যে একটুকে বললাম না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখো তামাক মুক্ত দিবস কবে বা ধূমপান মুক্ত দিবস কবে, একই কথা। এটা বিশ্ব, আমরা এটা বৈশ্বিকভাবে পালন করি কবে? 31 মে, মানে 31শে মে। ধূমপান মুক্ত দিবস, তামাক মুক্ত দিবস, অথবা ইংলিশে প্রশ্ন যদি বলে তাহলে বলবে ওয়ার্ল্ড নো টোবাকো ডে। একবার বিসিএস এ বুঝছো ইংলিশে প্রশ্ন করে ফেলছে, কেন জানি জিকে প্রশ্নগুলো ইংলিশে ঢুকাই দিচ্ছে কি ওয়ার্ল্ড নো টোবাকো ডে অকার্স অন 31 মে। আমরা তো অবাক দেখা, হায় হায় কি রে, কি বলে ইংলিশে প্রশ্ন করছে কেন, কথা নাই বার্তারা ইংলিশের মধ্যে ঢুকাই দিচ্ছে, জিকে প্রশ্ন ঢুকাই দিচ্ছে, মানে ইংলিশে প্রশ্নগুলো করছে কয়েকটা প্রশ্ন ওই সময়, আল্লাহ জানে কেন। তো যাই হোক, তো ধূমপান মুক্ত দিবস, তামাক মুক্ত দিবস একই কথা, 31শে মে। আর এটা কি গুরুত্বপূর্ণ আমাদের নারী দিবস কবে? 8ই মার্চ। তাহলে আমরা তিনটা গুরুত্বপূর্ণ আজকে আমরা পড়লাম, 31শে মে, 12ই মে, আর কি নারী দিবস কবে? 12ই মার্চ। ওকে, ওয়ার্ল্ড নো টোবাকো ডে। জেরিন কি বললো আপু আবার বলেন। আচ্ছা, আমরা বললাম যে লেডি উইথ দ্য ল্যাম্প কাকে আমরা বলি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ওনার জন্মদিন 12ই মে। আমরা ওনার জন্মদিনে আমরা কি পালন করি? আন্তর্জাতিক নার্স দিবস। গুরুত্বপূর্ণ, অবভিয়াসলি তোমার নার্সিংয়ের জন্য এটা প্রশ্নটা আসবে। আমরা আরো কিছু দিবস বললাম যেগুলো একটু গুরুত্বপূর্ণ। একটা কি নারী দিবস, তোমার পালন করো, আমরা পালন করি না নারী দিবস কবে? 8ই মার্চ। আরেকটা কি আছে বললাম, যেহেতু মে মাসে একটা গুরুত্বপূর্ণ আরেকটা ডে কি বললাম, যে ধূমপান মুক্ত দিবস, বিশ্ব ধূমপান মুক্ত দিবস বা তামাক মুক্ত দিবস কবে? 31শে মে। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে, আমি তো আরেকবার রিপিট করে দিলাম। এবার আসো 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন? ধরো রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে অথবা অনুপস্থিত হয়েছেন, মানে উনি অ্যাবসেন্ট, উনি নাই। ধরো রাষ্ট্রপতি কোথায় গেছে, ঢাকা, বাংলাদেশের বাইরে গেছে, বা উনি অসুস্থ, হ্যাঁ উনি কোনো কারণে অ্যাবসেন্ট আছেন, তখন তার দায়িত্বটা পালন করবে কে জানো? বাংলাদেশের স্পিকার। কে পালন করবে? বাংলাদেশের কে? স্পিকার। তাহলে কি হবে অ্যান্সারটা? বাংলাদেশের স্পিকার মানে জাতীয় সংসদের স্পিকার। ঠিক আছে, তার মানে প্রশ্ন যদি এরকম হইতে বলতো যে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবে, একই কথা। প্রশ্নটা যদি একটু ঘুরায় বলতে পারতো, বললো যে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে, উনি অ্যাবসেন্টে, অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন। সেম 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 প্রশ্ন, সেম প্রশ্ন, অ্যান্সার সেম। প্রশ্নে ঘুরায় বলছে যে একটা বললাম রাষ্ট্রপতির পদ শূন্য, তো রাষ্ট্রপতি নাই, পদত্যাগ করছেন কোনো কারণে নাই, আমরা এখনো রাষ্ট্রপতি নির্বাচিত করি নাই, একটা গ্যাপ পড়তেছে, তো গ্যাপের মধ্যে কাজ তো করতে হবে, তাই না? তখন কে দায়িত্ব পালন করবে? বাংলাদেশের স্পিকার। এখন ধরো এখন আমাদের স্পিকারও নাই, আছে কি? স্পিকার কিন্তু পদত্যাগ করছে, কেউই তো নাই, তাই না? এখন রাষ্ট্রপতি যদি কোনো কারণে যদি হচ্ছে গিয়ে পদত্যাগ করেন, তাহলে কিন্তু তার দায়িত্ব কে পালন করবে? এটা নিয়ে প্রশ্ন থেকে যায়, তাই না? কারণ আমাদের তখন কি রাষ্ট্রপতি আছে, ধরো যে মাঝখানে একটা হতেছিল রাষ্ট্রপতিকে নামানোর জন্য, সো তখন একটা কিন্তু হয়ে যাবে যে তার অ্যাবসেন্ট, তার দায়িত্ব কে পালন করবে, কারণ স্পিকার কিন্তু এখন পদত্যাগ করছে। আচ্ছা, এবার দেখো আর দুইটা প্রশ্ন পড়ি। দেখো সংসদ নেতা, মনে রাখবা জাতীয় সংসদের নেতা অলওয়েজ কে হন? প্রধানমন্ত্রী হন। কে হন? প্রধানমন্ত্রী হন। চিফ হুইপ, এটাও কিন্তু জাতীয় কি বলে সংসদের একটা পোস্টের নাম। তার কাজ কি? সংসদের শৃঙ্খলা রক্ষা করা। এখন তো ও মা কিসের আবার শৃঙ্খলা? এখন এখন তো আসলে তোমরা লাস্ট যে কটা সংসদ দেখছো একতরফা সংসদ ছিল, ঠিক আছে, বাট আগে আমার দেখা গেছে যে তখন কিন্তু ধরো 91, 96, 2001 এই তিনটা যদি আমি ধরি সংসদে, হয় আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, না হলে বিএনপি ছিল ক্ষমতায়, অপোজিশনে ভাইস ভার্সা। 91-এ বিএনপি ছিল ক্ষমতায়, আওয়ামী লীগ ছিল বিরোধী দলের নেত্রী। 96-এ আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, অপোজিশন পার্টি ছিল কি? বিএনপি। 2001-এ বিএনপি ছিল ক্ষমতায়, অপোজিশনে ছিল কি? আওয়ামী লীগ। তখন একটা বেশ ভালো কম্পিটিশন হইতো, কারণ তখন তো এমন না যে একতরফা কোনো ইলেকশন হয়েছে, তখন কিন্তু কি যে মানে তোমার ভালো তোমার হচ্ছে কি আসন পেয়ে অপোজিশন পার্টি কিন্তু সংসদে আসছে, তখন কিন্তু বেশ ভালো একটা মানে ধরো মানে সংসদের মধ্যে বেশ ঝগড়াঝাটি হয়ে যায়, এরকম অবস্থা। এমনও হয়েছে মানুষজন ঝগড়াঝাটি কইরা মানে বের হয়ে গেছে সংসদ থেকে,
এটাকে বলে ওয়াকআউট করা, সে বের হয়ে যায় মানে অপোজিশন পার্টি রাগ করে বের হয়ে গেছে। এই যে একটা বিশৃঙ্খল অবস্থা হয় না, ঝগড়াঝাটি হয় না, ওই শৃঙ্খলাকে রক্ষা করে কি চিফ হুইপ। তাহলে বোঝা গেছে চিফ হুইপের কাজটা কি, যে শৃঙ্খলা রক্ষা করবে। ঠিক আছে, কে বলে হাসুয়াপা মিস ইউ? হ্যাঁ, তাই এত এত মিস করতেছো? তাহলে তো আমাদের হাসুয়াপা কিন্তু কি ছিল, জাতীয় সংসদের নেতা ছিল। ঠিক আছে, আর উপনেতাও আছে, ধরো উপনেতাও আছে, বুঝছো কি উপনেতা? কি ধরো প্রধানমন্ত্রী নাই, বেরু গেছেন, বুঝো না, মানে বেরু মানে বাইরে গেছেন, ঘুরতে গেছেন, তখন সংসদে তো কি প্রধানমন্ত্রী নাই, অ্যাবসেন্ট, তখন উপনেতা কাজ করবে নেতা হিসেবে। এই জন্য উপনেতা একটা পোস্ট থাকে, তাই না? যে আমরা দেখেছি না, প্রায় আমাদের হাসু আপা ওইদিক ওদিক ঘুরতে যেত, তখন সংসদে কে থাকবে? তো উপনেতা কাজ করত। তার মানে এখানেও তাই, দেখো জাতীয় সংসদের নেতার অনুপস্থিতিতে উপনেতা কাজ করবে। ওকে, ভালো বলছে একজন। এবার তো মনে হয় না যে মুজিব নিয়ে প্রশ্ন আসবে তেমন ভাবে। হ্যাঁ, আসো এবার আমরা যাই 10 নম্বর প্রশ্ন। বাংলাদেশের যেমন তুমি এখানে প্রশ্ন পাবা, এগুলো প্রশ্ন পাবা, কিন্তু এই বছর আসলে প্রশ্ন এবার একটু অন্যরকম আসবে। সর্বদক্ষিণের দ্বীপ কি? দেখো আমি কি বলতেছিলাম একটু আগে, যে কি বলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, একদম সর্বদক্ষিণের দ্বীপ। আমাদের বাংলাদেশের একদম সর্বদক্ষিণের দ্বীপ, দেখো আমি আগেও পড়াইছিলাম, দেখো আমরা সবাই বলি যে সেন্ট মার্টিন বলি, আমরা একটু ভালো মতো বুঝো, সেন্ট মার্টিন বলি আমরা, তাই না? সর্বদক্ষিণে আমার স্থান সেন্ট মার্টিন বলি আমরা। এই সেন্ট মার্টিন দ্বীপ থেকে আরো 5 কিলোমিটার দক্ষিণে, দেখো আর কত গেছে, 5 কিলোমিটার দক্ষিণ, 5 কিলোমিটার দক্ষিণে কি আছে? সেরা দ্বীপ আছে, ছোট্ট একটা দ্বীপ, সেরা দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ, সেরা দ্বীপ আছে। তার মানে সে আরো দক্ষিণে চলে আসছে, কে? সেরা দ্বীপ। তার মানে আমি বলছিলাম যখন আমার অপশনে সেরা দ্বীপ থাকবে, তাহলে আমরা কি দিব? সেরা দ্বীপ দিব। এই যে অলরেডি অনেকে বলছো, অনেকে সেন্ট মার্টিন বলতেছো, আলামিন নই মাইট দিব, আলামিন রে, আলামিন আমার স্টুডেন্ট নই, মাইট দিব, তোরে পড়াইছি না? হ্যাঁ, কি বলছি? সেন্ট মার্টিন থেকে আরো দূরে আমার কি? সেরা দ্বীপ, 5 কিলোমিটার দক্ষিণ, তাহলে অফকোর্স আমার কি হবে? সেরা দ্বীপ। আমি বলছি যদি সেরা দ্বীপ পরীক্ষার অপশনে না থাকে, তখন তুমি সেন্ট মার্টিন দিবা। দেখো আমরা অপশনে সন্দ্বীপ, মনপুরা, সেন্ট মার্টিন, ছেড়াদ্বীপ, তার মানে কি হবে? ডি হবে। এই তো সবাই আনসার করছে, আমার স্টুডেন্টই ভুল করছে, আর এখন পিটা দেওয়া দরকার, বলো তো? হ্যাঁ, ছেড়াদ্বীপ হবে। আলামিন ভুল করলা কেমন? এটা ছেড়াদ্বীপ হবে। যদি অপশনে ছেড়াদ্বীপ না থাকতো, তখন তুমি সেন্ট মার্টিন দিতা। আমি লেখাও দিছি, দেখো অপশনে ছেড়াদ্বীপ না থাকলে আমার কি হইতো? উত্তর হইতো সেন্ট মার্টিন। সরি, হ্যাঁ, কারণ সে আরো দক্ষিণে চলে আসছে না। হ্যাঁ, অবশ্যই ছেড়াদ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের একটা অংশ, জোয়ার হলে আলাদা হয়ে যায়, ভাটা হলে তুমি কিন্তু হেঁটেই আসতে পারবা ছেড়াদ্বীপে। তার মানে সর্বদক্ষিণের দ্বীপ, সর্বদক্ষিণের স্থান আমার সবই আমার ছেড়াদ্বীপ, না থাকলে অপশনে আমরা সেন্ট মার্টিন দিব। ক্লিয়ার? এটা আগেও মনে বলছিলাম মনে হয় তোমাদেরকে। ছেড়াদ্বীপ বলে, দেখো ছাইরা গেছে এখান থেকে, এই কারণে মনে হয় মেবি। হ্যাঁ, এবার আসো সন্দ্বীপ, আমরা আগেও বলছিলাম চট্টগ্রাম জেলার মধ্যে পড়ছে এটা দ্বীপটা। আর মনপুরা দ্বীপ আমরা বলছিলাম, একটা মনপুরা সিনেমাও আছে, মনপুরাতে তোমার হচ্ছে কোথায় পড়ছে? ভোলা জেলার মধ্যে পড়ছে। দেখো মনপুরা মেঘনা নদীর মোহনায় ভোলার মধ্যে পড়ছে আমার এই দ্বীপটা। তাহলে সন্দ্বীপ পড়ছে চট্টগ্রামে, দেখো মনপুরা পড়ছে ভোলার মধ্যে, সেন্ট মার্টিন পড়ছে কক্সবাজারের মধ্যে, অবভিয়াসলি যে জেলা বলি আর কি। হ্যাঁ, আর এটা একই, এই জন্য একই, এটাও তো কি কক্সবাজারের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু শুধু একটা প্রশ্ন পড়ি না, আমরা আরো কিছু প্রশ্ন পড়ছি। সেন্ট মার্টিন দিকে কতটুকু গেল? 5 কিলোমিটার দক্ষিণে না? এটা আয়তন কত? 3 বর্গ কিলোমিটার, ছোট্ট তো, 3 বর্গ কিলোমিটার। দেখো ইজি প্রশ্ন, অনেকে ভুল করে ফেলছো, দেখছো? এই জন্য বলছি যে অনেক সময় আমরা সেন্ট মার্টিন দেখছি, দেখায় ফেলছি, তুমি দেখো অপশন 4টা দেখবা। এই জন্য অনেক সময় অপশনে তোমাকে দেখো, এই দেখো সি আর ডি মধ্যে গন্ডগোল পাকায় ফেলছো সবাই। অপশন দেখছো সি আর দেখো না ডিতে আর কি আছে। আরে বাবা, সবগুলো দেখে আনসার করবা, জানা প্রশ্ন যেন ভুল না হয়। তুমি কি বুঝছো? ওকে, তাহলে এবার আসি আমরা 11 নম্বর, জাতীয় সংসদ ভবনের স্থপতিকে। দেখো আমাদের এই জাতীয় সংসদ ভবন আমারই তোলা, দূর থেকে তুলছি এই ছবিটা। আমাদের এটা সংসদ ভবন, এটা হচ্ছে আমাদের মানিক মিয়া অ্যাভিনিউতে, আমাদের ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ বা শেরেবাংলা নগরও বলি আমরা।
এই যে দেখতে পাচ্ছ ভবনটা দূর থেকে দেখতে পাচ্ছ, তাই না? কারণ কাছে তো আর যাওয়া যায় না। গেছো, এই যে গেছে সবাই 5 তারিখে সবাই গিয়ে হামলা করছো তোমরা। হ্যাঁ, 5 তারিখে গিয়া ভিতরে গিয়া তোমরা ভাঙচুর করছো। হ্যাঁ, আমাদের জিনিস কিন্তু তোমরা এটা ভাঙচুর করা উচিত হয় না ভিতরে গিয়ে। এই যে দূর থেকে দেখতে পাচ্ছ, এটা আমার কয়তলা? 9 তলা বিশিষ্ট। 9 তলা। কয়তলা? 9 তলা। এবং কতটুকু এরিয়া জুড়ে? এটা অনেক বড় এরিয়া জুড়ে। সংসদ ভবন শুধু এই ভবন না, আশেপাশ সবকিছু মিলায় আমার 215 একর জমির উপর প্রতিষ্ঠিত। কোথায়? যেটা বললাম শেরে বাংলা নগর বা মানিক মিয়া ভেনিউতে। এবং এই জাতীয় সংসদ ভবনের স্থপতিকে তোমরা অলরেডি বলে ফেলছো, লুই আই কান। ওই দেখো বি নাম্বার অ্যান্সার, যে উনি সেই লুই আই কান। তাহলে এটা হবে অ্যান্সার কি? লুই আই কান। দেখো আরেকটা অপশন ছিল মাইকেল কান, দেখছো কাছাকাছি নাম অপশন দিছে, মাইকেল কান ছিল। তাহলে এই জন্য বললাম যে অপশন দেখে আবার দাগায় যেতে চায় না, পুরাগুলা পড়বা এ বি সি ডি করে, তারপর হচ্ছে গিয়ে সবাই দৌড়। কে 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 গেছো এখানে? কারা কারা গেছিল সেদিন? ভিতরে আমার যাওয়ার এখনো সুযোগ হয় নাই। আমি কি বলে, আগে এরকম সিস্টেম ছিল যে ভিতরে দেখা যাইতো, হ্যাঁ, দর্শনার্থী হিসেবে। বাট এখন তো জানি, এখন তো বন্ধই। দেখা যাক পরবর্তী সরকার আসলে কি হয় আর কি। ও এমনি গেছিলা? ভিতরে ঢুকছিলা? এমনি গেছিলা কিন্তু ভিতরে ঢুকছিলা কি? ভিতরে ঢুকতে পারছিলা তোমরা? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কয়তলা? 9 তলা বিশিষ্ট। তার মানে সংসদ ভবন নিয়ে প্রশ্ন আসলে এই যে এই কয়টার মধ্যে থাকে। স্থপতিকে, ও আরটা এই যে লুই আইকান, উনি কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের নাগরিক। এটাও প্রায় আসে। হ্যাঁ, জাতীয় সংসদ ভবনের স্থপতি কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্র। এই কক্সবাজার চিটাগাং জেলাতে, কক্সবাজার জেলা আলাদা, চিটাগাং জেলা আলাদা। বিভাগ বলবা চট্টগ্রামের মধ্যে, চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়ছে। জেলা তো ইন্ডিভিজুয়ালি। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলা আলাদা, কক্সবাজার জেলা আলাদা, বান্দরবান জেলা আলাদা, রাঙামাটি জেলা আলাদা, খাগড়াছড়ি জেলা আলাদা। ওই তো আমি ওই ওই বলে সবগুলোই বলে দিলাম। দেখো তো এগুলোই তো আসছে আমার, তাই না? তাহলে যদি বলা হয় বিভাগের মধ্যে পড়ছে, একটা প্রশ্ন কোথায় জানি পাইছিলা তোমরা, ওটা বিভাগ হবে আসলে। এবার আসো, শেখ রাসেল দিবস কবে? এটা পড়া লাগবে না। কেন পড়া লাগবে না? আমাদের কয়দিন আগে 8টা দিবস বাতিল করছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সো এই জন্য পড়া লাগবে না শেখ রাসেল দিবস কবে। আমরা জানি 18 অক্টোবর, এটা কি দেখো বর্তমানে বাতিল। ঠিক আছে, সো এটা পড়া লাগবে না, কারণ এটা এখন আর পরীক্ষায় আসবে না, বাতিল হয়ে গেছে। আমাদের কয়টা দিবস বাতিল করছে? 8টা দিবস বাতিল করছে। হ্যাঁ, 8টা দিবস বাতিল করছে। তার মধ্যে আমরা 4 নভেম্বর পড়াইতাম, 7ই মার্চ এটা পড়াইতাম, তারপরে 17ই মার্চ পড়াইতাম, 15ই আগস্ট পড়াইতাম, সব আমাকে বাতিল করছে আর কি এগুলা। এইবার আসো কিছু দিবস পড়াই দিই আমি। দেখো, শহীদ আসাদ দিবস কবে? এটা 69-এর গণ অভ্যুত্থানে আমরা জানি যে আসাদ হচ্ছে গিয়ে আসাদকে মারা হয়। ওই যে তোমরা যখন এখন গণ অভ্যুত্থান হইলো, আমাদের আন্দোলন যে হলো গণ আন্দোলন, এখানে আমাদের প্রথম কে মারা গেল বলো? আবু সাইদ। কি গুলি খেয়ে মারা গেল না? ঠিক এরকম আসাদও এরকম গুলি খেয়ে মারা গেছিল 20 জানুয়ারি। তাই আমরা পালন করে দিই কি? শহীদ আসাদ দিবস। সামনে আমার দিবস আছে 2টা, বলো কি কি দিবস আছে সামনে? আজকে তারিখ কয়টা? কয় তারিখ আজকে? আমাদের 10 তারিখ। সামনে আমার 2টা দিবস আছে এই এই মাসে। বিজয় দিবস কবে? 16ই ডিসেম্বর। আর এটা কি? বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। আমরা জানি 14ই ডিসেম্বরে অনেক বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে পাকিস্তানি সেনাবাহিনীরা। বলো আবু সাইদ কবে কবে গুলি খায় মারা গেছে? বলো। কোটা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্টুডেন্ট ছিল আবু সাইদ। বলো কবে কবে হচ্ছে গিয়ে কি বলে গুলি খেয়ে মারা গেছে আবু সাইদ? বলো, এটা তো পারা উচিত তোমাদের। 16। আচ্ছা দেখি তোমরাই বলো, বলো আবু সাইদকে কবে গুলি করা হয়েছে দেখি। 17 জুন? ওই জুন মাসে নাকি? আমাদের অভ্যুত্থান হচ্ছে জুলাই অভ্যুত্থান বলি আমরা, জুন মাস কেন? এই যে সৌরভ কুমার জয় বলছে, তুমি তো আমাদের স্টুডেন্ট না সৌরভ কুমার জয়? 16ই জুলাই, গতকালকে পড়াইছি আমি ওদেরকে। 16ই জুলাই, জুলাই গণ অভ্যুত্থান। তাহলে জুন কেন আসতেছে? জুন আইনো না, হ্যাঁ জুলাই। 16 জুলাই, কিন্তু গুড, অনেকে পার। 26 না, 16 জুলাই। নতুন করে বিজয়ী হইছো। হ্যাঁ, নতুন করে বিজয়ী হইছো। তুমি তো দেশকে নতুন করে বিজয় মানে কি? হ্যাঁ, তুমি বিজয় পাইছো, তার মানে তো এই না যে পুরো আমরা মেইন আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে? 71-এ, তাই না? অবশ্যই
তোমাদের বিজয় দিবস কি 16 ডিসেম্বর বলছে কোথাও? এই সরকার থেকে কোনো ঘোষণা আসছে যে 5ই আগস্ট আমরা দিবস পালন করব কোনো কিছু? হ্যাঁ, এবার আসো কি বলছে, রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের আমরা কি বলি, এই ব্যবস্থাটাকে কি বলা হয়? এই যে আমাদের যে সচিবালয়, আমাদের মেন কাজ কিন্তু সচিবালয় হয়। হ্যাঁ, আমাদের মেন কাজ আমাদের সচিবালয় হয়। এবং ওই তোমার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাকে আমরা বলি সচিব। প্রশাসনিক কর্মকর্তাকে আমরা সচিব বলি। বলা যায় এরাই কিন্তু আসলে পুরো দেশ চালাচ্ছে কিন্তু, বুঝছো? সচিব হাইয়েস্ট পদ, সচিব। মন্ত্রী তো আসে সরকার থেকে, মন্ত্রী আসে, কিন্তু হাইয়েস্ট পোস্ট কিন্তু সচিব। তুমি যে সরকারি চাকরি করবা না, তুমি কিন্তু শেষমেশ যেতে পারবা সচিব পর্যন্ত যেতে পারবা, আর হাইয়েস্ট অনেক। তাহলে এই যে এই ব্যবস্থাটাকে কি বলা হয়? আমলাতন্ত্র বলা হয়, ব্যুরোক্রেসি। ইংলিশে বলা হয় কি? ব্যুরোক্রেসি। এই যে ইংলিশে বলা হয় কি? ব্যুরোক্রেসি। ঠিক আছে? এবং এই যে আমলাতন্ত্রের জনককে ম্যাক্স ওয়েবার বলা যায়। এখন প্রশ্ন চলে আসতে পারে, ম্যাক্স ওয়েবার এই আমলাতন্ত্রের জনক। এইবার আসো, এটা আর প্রশ্নটা আসবে না, তারপরে পড়ি যেহেতু প্রশ্নটা আসছে। কি? বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস কোথায়? উনি আমাদের 21তম রাষ্ট্রপতি ছিলেন। কে? আব্দুল হামিদ। লাস্টে উনি দ্বিতীয় মেয়াদে ছিলেন রাষ্ট্রপতি, বুঝতে পারছো? আমরা জানি যে আমাদের আব্দুল হামিদ, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, চুপ্পু আসার আগে, আমাদের চুপ্পু, আমাদের কি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, পুকি, তোমাদের প্রিয় পুকি, উনি আসার আগে আমাদের আব্দুল হামিদ ছিলেন প্রেসিডেন্ট 2 মেয়াদে, মানে 2বার ছিলেন প্রেসিডেন্ট। আমাদের বাংলাদেশের নিয়ম আছে যে কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি থাকতে পারবে না। যেমন আমেরিকাতে নিয়ম আছে যে ডোনাল্ড ট্রাম্প আসছে না, এর আগে একবার ছিল, সে এখন আবার আসছে, সে আর 3 নম্বরের সময় আর নির্বাচন করতে পারবে না, শেষ। হ্যাঁ, খাতম, টাটা বাই বাই, আর আসতে পারবে না। আমাদের বাংলাদেশে সেই নিয়ম আছে। প্রধানমন্ত্রীর বেলায় নিয়ম নাই, থাকলে বুঝতে পারতেছো যে এক মানুষ অনেকবার থাকতে পারতো না। কিন্তু প্রেসিডেন্টের বেলায় নিয়ম আছে যে এক ব্যক্তি 2বারের বেশি থাকতে পারবে না। এই জন্য কিন্তু আব্দুল হামিদ উনি 2বার ছিলেন, পরপর 2বার ছিলেন, 5 5 10 বছর। এরপর উনি আর নাই, কারণ উনি আসতে পারবে না। এই জন্য উনি যখন নাকি অবসরে গেল, তখন তার বাড়ি তোমরা জানো কোথায়? কিশোরগঞ্জের মিঠামইনে। ওখানে একটা কি করলো? সেনানিবাস, ক্যান্টনমেন্ট বানায়, তার নামে ক্যান্টনমেন্ট দিচ্ছে। তাহলে কি হইতে পারে? এটা বলে দিলাম, কিশোরগঞ্জ। তার বাড়ি কই? কিশোরগঞ্জ। তাহলে কি হবে? কিশোরগঞ্জে। পটুয়াখালীতে কিন্তু একটা আছে। কে কে আছে পটুয়াখালীতে? লেবুখালীতে কিন্তু হাসিনা নামে ক্যান্টনমেন্ট। আমার মনে সব নাম চেঞ্জ হবে, এটার নাম চেঞ্জ হবে, এটার নামও চেঞ্জ হয়ে যাবে। তার মানে কোথায়? কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। বুঝতে পারছো কেন? যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তার নামেই কি আমার এই সেনানিবাস, মানে ক্যান্টনমেন্ট। সেনানিবাস কি? ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট। ঠিক আছে? তুমি আসো, তাহলে তোমরা জানো তাই না যে পটুয়াখালী লেবুখালীতে কিন্তু একটা আমাদের ক্যান্টনমেন্ট আছে শেখ হাসিনার নামে। নামটা চেঞ্জ করবে মনে হয়, মানে লেবুখালী দিতে পারে, লেবুখালী সেনানিবাস দিতে পারে। বরিশাল থেকে আসো, বাহ। বরিশালে তো গেলাম কবে জানি। বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী 9 কোনটি? বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী 9 কোনটি? দেখো, আমরা জানি যে মণিপুরীরা কোথায় বাস করে? বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, তাই না? সাঁওতালরা বাস করে দিনাজপুর, মানে উত্তরবঙ্গের সাইডে। আমি শুধু দিনাজপুর লিখলাম, ওখানে অনেকগুলো লেখা আছে, দেখো দিনাজপুর। তারা বাংলাদেশে বাস করে। গারো বাস করে কোথায়? ময়মনসিংহ, নেত্রকোনা। ওই যে গারো পাহাড়ে আবার গারোরা বাস করে। ময়মনসিংহ, নেত্রকোনা, আমাদের কি আছে? গারো পাহাড় আছে। আমি নিজে গেছিলাম গারো ফ্যামিলি বাসায়, ময়মনসিংহ, নেত্রকোনা। আমি গেছি নেত্রকোনাতে, ছবিটা আনা হয় নাই। নেত্রকোনায় আমরা গারো ফ্যামিলির বাসায় একদম গেছিলাম। হ্যাঁ, পুরা গারো পাহাড়ের সাথেই আমাদের গারো ফ্যামিলির বাসা। তাহলে কি রইলো? ওই যে বলে না, হারা ধনের 4টি ছেলে, বাকি রইলো একটা। 3টা তো আমি পেয়ে গেলাম, এরা বাংলাদেশ থাকে। তাহলে কি হবে অ্যান্সার? রোহিঙ্গা। কি হবে? রোহিঙ্গারা বাংলাদেশের জনগোষ্ঠী না। রোহিঙ্গারা আসছে মায়ানমার থেকে। আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিছি বাংলাদেশে। যখন কাউকে আশ্রয় দেওয়া হয় তাদের আমরা বলি, জানো কি? শরণার্থী বলি বা রিফিউজি বলি। এটা মাথায় রাখো। বা ইংলিশে আমরা বলবো রিফিউজি। কি বলবো আমরা? রিফিউজি।
রিফিউজি, FUGEE, রিফিউজি বলবো আমরা, শরণার্থী বা রিফিউজি, মানে আমরা আশ্রিত দিচ্ছি, আমরা আশ্রয় দিচ্ছি, আমরা কিন্তু ওদেরকে নাগরিকত্ব দেই নাই, আমরা ওদের থাকতে দিচ্ছি, তোমরা থাকো এখানে, কিন্তু তোমাদেরকে আমি কোনো নাগরিকত্ব দিব না। তাহলে ওরা আমাদের এখানে আশ্রিত অবস্থায় আসবে, উদ্বাস্তু, তারা তাদের দেশ থেকে কি তোমার চ্যুত হয়ে বের হয়ে এসে আমাদের এখানে আশ্রয় নিচ্ছে, তার মানে আমাদের বাংলাদেশরা কি শরণার্থী বা রিফিউজি। ওকে, ময়মনসিংহ থেকেও গারোপার দেখা হয়নি, আর আমি ঢাকা থেকে গিয়ে তোমাদের গারোপার দেখে ফেলাইলাম, এটা হইলো কথা? তাহলে কি হবে, শরণার্থী বা রিফিউজি, তার মানে বাংলাদেশে ওরা বাংলাদেশের ওরা কি নাগরিক না, বা বাংলাদেশের ওরা স্থানীয় জনগোষ্ঠী না। সাঁওতাল, মণিপুরি, গারো, চাকমা আমাদের বাংলাদেশের কি জনগোষ্ঠী। ক্লিয়ার? আমার কমেন্ট দেখে না সজীব মির, এই তোমার তো এগুলো পড়ছো, তোমার তো মেডিকেলতে পড়াই দিছে তোমাদেরকে, এখন দেখলাম তোমাকে আমি এতক্ষণ দেখি না তোমার কমেন্ট। কি বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগের বিধি রয়েছে? দেখো আমাদের যে নীতিমালা আছে শিক্ষক নিয়োগের, প্রাথমিক বিদ্যালয়ের 19 অনুসারে সহকারী শিক্ষক পদে প্রায় কত, দেখো 60% থাকে নারী, 20% পুরুষ। বলবে হাই রে পুরুষ, পুরুষটা বলবে আহারে সব জায়গায় আমার নার্সিংহোম আইসি, হ্যাঁ এখানেও হচ্ছে গিয়ে ছেলেরা সংখ্যালঘু 10% থাকে, আরে প্রাথমিক শিক্ষকের মধ্যেও দেখি মেয়েদের বেশি, আহারে কই যামু আমরা, ছেলেরা বলবে আমরা কই যামু, হ্যাঁ এখানে কত 60% হচ্ছে কি তোমার নারীদের জন্য। তাহলে কি হবে অ্যান্সারটা, তাহলে তোমরা বলে ফেলো কি হবে, এ না কি হবে, সি হবে, এ না সি হবে, 65 না কত 60%, হ্যাঁ 60%, আহারে 20% ছেলেরা কষ্ট পায় না আবার, ঠিক আছে? তাহলে 20% পুরুষ, 60% কি নারী। এই যে একটা বৈষম্য, আহারে কত জায়গায় যে বৈষম্য হচ্ছে সেগুলো দেখার নাম নাই, হ্যাঁ তাহলে তোমার নার্সিংও বলবা যে এখানেও বৈষম্য। এবার আসো একটা ইন্টারন্যাশনাল প্রশ্ন, কি বলছে দেখো, আমরা আগেও পড়ছি এটা, আয়তনে ও লোক সংখ্যা বা জনসংখ্যায় কোনটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? আমরা বলছিলাম যে তোমার, আমি যদি এখানে লিখি আয়তনে বড় দেশ রাশিয়া, আয়তনে ছোট দেশ ভ্যাটিকান। এটা আয়তনে গেল, ঠিক আছে? আমি এখানে লিখি জনসংখ্যায় বড় দেশ এখন বর্তমানে পৃথিবীতে ভারত। আমরা কি আগের ক্লাসে বলছিলাম কি জনসংখ্যায় বড় দেশ ভারত, আগে ছিল চীন। জনসংখ্যায় আমার ছোট দেশ কি ভ্যাটিকান, ভ্যাটিকান। তাহলে দুইটাই আমার এই একই দেশ, জনসংখ্যায় ছোট আয়তনেও ছোট, কি আমার ভ্যাটিকান বা ভ্যাটিকান সিটি, কারণ একই যে নামে দেশ সেই নামে রাজধানী, ভ্যাটিকানও বলতে পারি ভ্যাটিকান সিটিও বলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে অ্যান্সারটা, তাহলে তোমরাই বলে ফেলো, এই তো বলে ফেলছো সবাই অলরেডি, ভ্যাটিকান সিটি। তাহলে কি হবে অ্যান্সারটা, বি হবে অ্যান্সার। আর মালদ্বীপ হচ্ছে কি এশিয়ার মধ্যে ছোট দেশ, এটা আমাদের আগের বছর 23-24 আসছিল। মালদ্বীপ হচ্ছে কি এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ। সিঙ্গাপুর কি দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দ্বীপ রাষ্ট্র, দক্ষিণ পূর্ব মানে সাউথ ইস্টের মধ্যে পড়ছে। তাইওয়ান চীনের একটা অঞ্চল, তাইওয়ান কিন্তু এখন স্বাধীন দেশ না, তাইওয়ান এখন চীনের আন্ডারে। তাইওয়ান আমি বলি চীনের আন্ডারে কে কে জানো, তাইওয়ান, ম্যাকাও, হংকং, তিব্বত, সব কিছু আমার এখন তাইওয়ানের আন্ডারে, সরি চীনের আন্ডারে। কি তাইওয়ান, তারপর কি বললাম ম্যাকাও, তারপরে হচ্ছে গিয়ে হংকং আর তিব্বত, এই সবই আমার চীনের আন্ডারে, ঠিক আছে? তাইওয়ান তাহলে চীনের আন্ডারে, একসময় স্বাধীন ছিল, এখন সে তাইওয়ান চীনের আন্ডারে, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, হ্যাঁ দ্বিতীয়, হ্যাঁ তোমার কি বলছো, জনসংখ্যায় বড় দেশ ভারত, তারপরে এখানে কি বললাম আয়তনে বড় দেশ রাশিয়া, দ্বিতীয় বড় দেশ কিন্তু কানাডা। এই আমাদের দেখো ভ্যাটিকান সিটি, এই যে এটা আমাদের ভ্যাটিকান সিটি, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম একটা কি ইন্টারন্যাশনাল প্রশ্ন, আমরা অনেকক্ষণ পর পাইলাম। তাই যদি প্রশ্ন আসে বাকিগুলো পারবা না, যদি বলা জনসংখ্যা বড় দেশ কি, তাহলে কি হবে ভারত। আর প্রশ্ন আসছিল জনসংখ্যা ছোট আয়তনে ছোট, তাহলে মানে কি দুটি আমি বলছি ভ্যাটিকান বা ভ্যাটিকান সিটি, তাহলে অ্যান্সারটা কি হবে ভ্যাটিকান সিটি।
এবার স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত, এটা আমরা আগের বছরও পড়ছি, মানে 23-24 প্রশ্নটা আসছে, তার মানে কিছু রিপিট হয়েছে প্রশ্ন। সরি 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 সরি, এটা না, স্ট্যাচু অফ লিবার্টি না, আমি বলতেছিলাম অন্যটা, সরি এটা আসে নাই, আমি কি বলে আইফেল টাওয়ার ভাবতেছিলাম, আইফেল টাওয়ারটা রিপিট হয়েছে, আইফেল টাওয়ারটা রিপিট হয়েছে। স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত, যেটা আমরা সবাই টিভিতে আমরা কিন্তু অবশ্যই দেখছি এই স্ট্যাচু অফ লিবার্টি। হ্যাঁ, তোমার একটা মহিলার হাতে একটা কি টর্চের মতো এখানে বই, এই যে এরকম করে কি নাকি ডান হাতে কোনটা দিচ্ছে, ও এই যে এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে এইভাবে। তাহলে স্ট্যাচু অফ লিবার্টি এটা কোন দেশে? এটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু গিফট পাইছে ফ্রান্স, ফ্রান্স ইউএসএ কে গিফট করছে, ইউএসএ কে গিফট করছে, ঠিক আছে। তার মানে গিফট পাইছে, কে পাইছে? ইউএসএ। তার মানে এখন কোথায়? বর্তমানে ইউএসএ তে, মানে আমেরিকা জামু আমি কাকা, তার মানে কি হবে? যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে কি হবে? অ্যান্সার হবে সি। প্যারিসে আমার আইফেল টাওয়ার, আইফেল টাওয়ারটা গত বছরও আসছে, এই তোমার মানে 23ও আসছিল, 22ও আসছে, দেখবা রিপিট, কোশ্চেন রিপিট হয়েছে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কি, যদি প্রশ্ন আসে যে স্ট্যাচু অফ লিবার্টি, যদি প্রশ্ন আসে যে স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশ যুক্তরাষ্ট্রকে উপহার প্রদান করছে, বলো স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টিকে কোন দেশ যুক্তরাষ্ট্রকে উপহার প্রদান করছে, বলো কি হবে? তোমরা বলো এবার। সাজিব মির বলছে আমেরিকার জন্য ফ্রান্সের উপহার, ফ্রান্সের অনুদান। ফ্রান্স, হ্যাঁ, তাহলে কি হবে? ফ্রান্স হচ্ছে গিয়ে তোমার গিফট করছে, ঠিক আছে। তাহলে আমরা হয়ে গেল আমার 18 নম্বর প্রশ্ন। এবার আসি আমার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? আবহাওয়া ও জলবায়ু টপিকে আমি পড়াই, টপিকের নাম কি? আবহাওয়া ও জলবায়ু। আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? সিলেটের লালখানে বা লালাখাল, কি বললাম? সিলেটে হয়। সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? নাটোরের লালপুরে। দেখো দুইটাই আমার লাল লাল, এই যে আমি পড়াই যে বৃষ্টি হয়ে খান খান হয়ে যায়, না বৃষ্টি হলে একদম পুরা অবস্থা খারাপ হয়ে যায়। তার মানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায়? সিলেটের লালখানে। যদি বলে কম বৃষ্টিপাত কোথায় হয়, তাহলে মানে পুইরা ছারখার হয়ে যায়, তাই না? এত রোদ, বলে না আমি পুইরা ছারখার হয়ে গেছি। তার মানে সবচেয়ে কম হয় কোথায়? নাটোরের লালপুরে। তাহলে কি হবে অ্যান্সারটা? সিলেট হবে অ্যান্সার। তাহলে কি হবে? সিলেট। তাহলে কি এখানে আমার সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরে, আর এখানে সবচেয়ে বেশি। তোমাদের কি কারণ জানো যে কেন সিলেটে বেশি বৃষ্টিপাত হয়? শুনতে চাও কেন সিলেটে? এই যে আমাদের তো বাংলাদেশটা মানে অনেকগুলো জেলা আছে, কেন যে সিলেটে বেশি বৃষ্টিপাত হয়? কেউ তার কারো আইডিয়া আছে? যে যে বৃষ্টিপাত হয় সিলেটে, আমি নিজেই কি বলে মানে ভুক্তভোগী। একবার আমি মানে এই বৃষ্টিপাতের জন্য পুরো আটকাই গেছিলাম রাস্তার মধ্যে। কিভাবে যে আসছিলাম, ব্যাক করছিলাম জাফলং থেকে, আমার মানে ওই দিন ভাবছি যে আর ফিরতেই পারবো না, খুব অবস্থা খারাপ হয়ে গেছিল ওই বৃষ্টিতে। পুরা সিলেট শহর একদম পুরা মানে পানিতে পানিতে পরিপূর্ণ। আমি অনেক কষ্টে সেদিন ঢাকায় ব্যাক করছিলাম। গাছপালা বেশি, সৌরভ কুমার বলছে ভারতের আসাম। আচ্ছা দেখো, এইটা আমার সিলেট, আমাদের বাংলাদেশের। এখানে ভারতের মেঘালয়, এই যে নেই আসাম না, মেঘালয়, হ্যাঁ মেঘালয়। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় 1 নাম্বার 2 নাম্বার দুটোই আমার মেঘালয়তে। একটা হচ্ছে গিয়ে আমার এখানে ধরলাম আমি 1 নম্বরে হচ্ছে গিয়ে মৌসিনরাম, 2 নাম্বার হয় আমার এইখানে, এই যে এখানে ধরলাম, কারণ চেরাপুঞ্জি আমার এইখানে, চেরাপুঞ্জি। একটু চিকন করে নেই, দেখো এই হচ্ছে গিয়ে আমার মেঘালয়, ঠিক আছে। এইখানে 2 নাম্বার যদি বলি চেরাপুঞ্জি, নামটা শুনছো না ছোটকালে? চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তার মানে এই দেখো, এই যে চেরাপুঞ্জি সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় 2 নম্বর পৃথিবীর মধ্যে। তো ওই ঝাপ্পাটা বাংলাদেশে চলে আসে কোথায়? সিলেটে চলে আসে। এই জন্য আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটে। বোঝা গেছে এবার? এবার কি বোঝা গেছে যে এই যে চেরাপুঞ্জি 1 নম্বরে মৌসিনরাম সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, 2 নম্বর চেরাপুঞ্জি, দুইটা আমার মেঘালয়তে।
দুইটা আমার মেঘালয় রাজ্যের মধ্যে পড়ছে। চেরাপুঞ্জির সাথে আমাদের মোটামুটি বজায় সিলেটের সাথে কি বর্ডার আছে আর কি। হ্যাঁ, যে ভোলাগঞ্জের ওই পারে চেরাপুঞ্জি, ভোলাগঞ্জের ওই পারে চেরাপুঞ্জি। তাহলে ওই যে ওই ঝাপ্পাটা বাংলাদেশে চলে আসে সিলেটের দিকে। বোঝা গেছে? কারো কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না, এটা রিসেন্টলি হচ্ছে ঝামেলা, রিসেন্টলি এই ঝামেলাটা হচ্ছে। ক্লিয়ার কিনা বলো? এবার এই প্রশ্নটা আমি পরে পড়াবো, একটু পরে আসি, একটু পরে আমি পড়াবো এটা। আই এম ফ্রম সিলেট, আই এম সিলেট না, আই এম ফ্রম সিলেট হবে, কি হবে? আই এম ফ্রম সিলেট, আমার পছন্দের শহর সিলেট, মেঘালয় পাহাড় দেখার জন্য আমি যাই। বর্তমানে বিশ্ব কিসের উপর নির্ভরশীল? বলো, তোমরাই বলো। এই যে আমরা তোমার সাথে অনলাইনে মানে মানে তোমার সাথে আমি যুক্ত হইতে পারছি, তাই না? মোবাইলে তুমি আমাকে দেখতে পাইতেছো, আমার ক্লাস করতে পারছো ঘরে বসে। কিসের জন্য বলো? কিসের জন্য? কোন প্রযুক্তির জন্য বা কিসের কারণে? বুঝতে পারছো কি? টেকনোলজি, তাই না? হ্যাঁ, আমরা কত, তাই না? তোমরা আগে আমাদের কি ছিল? অফলাইন, অনলাইনে আমাদের কোনো বালাই ছিল না। এখন তুমি বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হইতেছো আমার সাথে। কেউ সিলেট, কেউ রাজশাহী, তাই না? কেউ পটুয়াখালী, কেউ কুমিল্লা, কেউ হচ্ছে গিয়ে সেই সাতক্ষীরার শ্যামনগর। আমার সাথে যুক্ত হয়েছিল একবার স্টুডেন্ট, শ্যামনগর একদম বলে, আপু আমার বাড়ির ওই পারে জঙ্গল, মানে সুন্দরবন, সেই শ্যামনগর কোন মানে ভিতর থেকে তোমরা যুক্ত হইছো। অনেকে কিন্তু যুক্ত হয়েছে আমার সাথে, কিসের সাথে? এই টেকনোলজির কারণে তো কি ইজি হয়ে গেছে না, তোমার সাথে আমার কানেক্টেড হতে পারছি আমরা। তাহলে কি হবে? প্রযুক্তি হবে। ওকে, তাহলে কি হবে? অ্যান্সারটা প্রযুক্তি। তাহলে আমার কি বিএসসি ইন নার্সিং এর 20টা প্রশ্ন শেষ। দেখো এটুকুতে কারো কোনো ঝামেলা আছে কিনা, তারপর আমরা যাবো ডিপ্লোমার প্রশ্নতে। যে আমরা 20টা প্রশ্ন সলভ করলাম, সাথে শুধু 20টা প্রশ্ন না, সাথে আমরা আরো কিছু যেগুলো কি আমাদের প্রশ্ন তোমার মানে এক্সট্রা পড়ার মতো আছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। বল এই 20টা যে কেউ ময়মনসিংহ থেকে যুক্ত হইছো, দেখছো? এই যে এই কারণে যুক্ত হইতে পারছো, নাহলে কি আমার পক্ষে যাওয়া সম্ভব তোমার প্রতিটা জেলায় জেলায় যাওয়া, তোমার সাথে এ করা? কিন্তু দেখো এই টেকনোলজির কারণে ইজিতে তোমার সাথে আমি যুক্ত হইতে পারতেছি। গ্রাম থেকে যুক্ত একটু কষ্টকর ইন্টারনেটের ঝামেলার কারণে। আরেকজন মধ্যে উগান্ডা থেকে দেখতেছে, বলো উগান্ডার রাজধানী কি? তুমি তো উগান্ডা থেকে আসছো, হ্যাঁ তুমি ভুল করো সজীব, মাইর খাবা। বলো উগান্ডার রাজধানী কি, কও? হাতিয়া এখনো যাই নাই। মুজিবনগর থেকে একজন, আমি মুজিবনগরে গেছি। হ্যাঁ, মেহেরপুর জেলার মুজিবনগর। ওকে, ওয়াহিদা বলছে বিএসসি নার্সিং কোশ্চেন ক্লিয়ার আপু। ঠিক আছে, সিরাজগঞ্জ থেকে অনেকের সাথে যুক্ত হইছো। ওকে, তাহলে আমরা এখন এই দেখো আমরা আবারও দেখাচ্ছি যে আমাদের সাবস্ক্রাইব করতে পারো তোমার ইউটিউব চ্যানেল। তাহলে এই ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো লাইভে, অনেকে রেকর্ড করো, তুমি ওখান থেকেও দেখতে পারবা। আমাদের নেক্সট ক্লাস বৃহস্পতিবার, কালকে আমাদের পরীক্ষা আছে 6:30-র মধ্যে। তোমরা জানো যে তোমার দিয়ে দেওয়া হবে লিঙ্ক, তোমরা পরীক্ষা দিবা, ওখানে টপ 3-তে পুরস্কার পাচ্ছে। আবার আমাদের বৃহস্পতিবার আমাদের ইংলিশ উইনার, আমাদের মানিক ভাইয়ার ক্লাস, ইংলিশ ক্লাস হবে। হ্যাঁ, ইংলিশ ক্লাসের মধ্যেও তোমরা এরকম আমরা কোশ্চেন ব্যাংক সলভ করতেছি, কোশ্চেন ব্যাংক তোমরা পাবা। এই যে আমরা আজকে যেটা বললাম 22 টেস্ট, তাহলে তোমরা ইংলিশ 22 টেস্টের কোশ্চেনগুলো তোমরা সেদিন সলভ করবা। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। পার্সেল কবে পাবো? সানিয়া তুমি নক করো তোমাদের ঈশা ভাইয়াকে, ঈশা ভাইয়া তোমাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কি তোমরা পুরস্কারটা পেয়ে যাবা। আমার ক্লাসের অপেক্ষায় থাকো। কোন কমেন্ট দেখে হাসতেছিলা তুমি জাহিদ? কোন কমেন্ট দেখা হাসতেছিলা? জীবন অনেক বিউটিফুল ক্লাস, অনেক ভালো লাগছে আপু, অনেক ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। একই রকম চাঁদনি, একই রকম প্রশ্ন, ঠিক আছে? একই রকম প্রশ্ন হয়, এমন না যে আলাদা কোনো প্রশ্ন, সাধারণ কিন্তু সাধারণ জ্ঞানী আর কি। হ্যাঁ, কারণ এখানে আমি 45টা প্রশ্ন সলভ করলাম, আর আরো যদি 25টা প্রশ্ন দেই তাহলে তো এক ক্লাসে সারাদিন ক্লাস নেওয়া লাগবে। এই জন্য এটা আমি পরবর্তীতে পড়াবো আর কি। কোশ্চেন ব্যাংক কবে ও আচ্ছা পাবা, কোশ্চেন ব্যাংক পাবা, আমরা রেডি করতেছি, কোশ্চেন ব্যাংক পেয়ে যাবা। বিদ্যুৎ কেন্দ্র অনেকগুলো আছে রে তাইফা, অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে, বাট জলবিদ্যুৎ কেন্দ্র আমার একটা, আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্র অনেকগুলো আছে, অনেক অনেক। হ্যাঁ, সো এই জন্য পরীক্ষা যখন প্রশ্ন আসে জলবিদ্যুৎ যদি বলা হয় তাহলে একটাই, যেটা আমরা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে তাহলে আমরা আজকে এই পর্যন্তই। আমরা তাহলে ইনশাল্লাহ তাহলে কালকে পরীক্ষা দিবা, আজকে নোট শেয়ারিং করো, নোট শেয়ারিং এর মধ্যে পুরস্কার আছে, আবার কালকে আগামীকাল এক্সাম দিবা।
আগামীকাল জন্য পুরস্কার আছে, আবার পরশুদিন ইংলিশ ক্লাস, এবং আমরা বলছি যে আমাদের কিন্তু অলরেডি কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। আমাদের ইনশাল্লাহ জানুয়ারি 1st উইক থেকে আমাদের ক্লাস শুরু, ঠিক আছে? না, পেইড ব্যাচে ক্লাস আমাদের জানুয়ারি 1st উইক থেকে, পেইড ব্যাচে ক্লাস জানুয়ারি 1st উইক থেকে। হ্যাঁ, দিয়ে দিব, এখন একটু পরে দিয়ে দিব নে, ক্লাসটা শেষ করলে আমি এখানে তোমার এই পিডিএফটা ডাউনলোড করে দেন হচ্ছে দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে সবাই তাহলে আল্লাহ হাফেজ।